কয়েকদিনের মধ্যে এই রকমের মরুভূমি বানাই দিছে, যখন কাম শেষ তখন সবাই আওয়াজ তুলছে দুর্বল সরকার না সবল সরকার। এই একটা ঘটনা তো দেখা যায়। এখন নেতা তার কম্পিউটার বা পিসি অন করে দেওয়া লাগে আরেকজনের, ফেসবুকে লগ ইন করলে 4 বার পাসওয়ার্ড দিয়ে করে ভুল। এই সমস্ত অ্যানালগ লিডার দিয়ে ডিজিটাল বাংলাদেশ বা আগামীর বাংলাদেশ চলবে না। আমরা যদি পাথরটা উত্তোলন না করি তাহলে পাথর পরে তো এইখানে এই পানির প্রবাহ বা এই পথটা বন্ধ হয়ে যাচ্ছে, যার ফলে সিলেটের বন্যারও একটা কারণ এইটা। সেকেন্ড হচ্ছে, আমরা যদি উত্তোলন না করি, ভারত ডিনামাইট পদ্ধতিতে ওখান থেকে এই সীমান্ত থেকে যে পাথরটা তুলে নিয়ে যাচ্ছে, তাহলে আমাদের কন্ট্রোল পাথর কোয়ারিগুলো লিজ দিয়ে একটা মানে পরিমাণের পাথর উত্তোলনের অনুমোদন দেওয়া হলে এটা পরিবেশের জন্য ড্যামেজ হবে না। তখন আমি রেজওয়ান আপার সাথে যেটা আমাদের আগে থেকে পরিচয়, আমি আপাকে বলছে ভাই আপনি এই কথা বলবেন না, আপনি জানেন আমি এই বিষয়ে শক্ত। আমি বলছি আমি ইলিগাল কিছু বলবো না, যদি ওনারা যে কনসেপ্টটা দিছে এটা বিবেচনায় কোনো অপরচুনিটি থাকে দেন ইউ ক্যান কনসিডার জাস্ট তাকে, যেহেতু তারা গভর্নমেন্ট আছে এটা বলেছিলাম। কিন্তু হায় হায় কয়েকদিনের মধ্যে এই রকমের মরুভূমি বানাই দিছে, এইটা কল্পনারও আসলে মানে কল্পনাতীত, যে একেবারে সমস্ত পাথর। এবং কারা নিয়েছে? কাউকে ইজারা দেয় নাই, লিজ দেয় নাই, অনুমতি দেয় নাই। তাহলে ওইখানে এখন আর্মি আছে, আমাদের ফিল্ডে পুলিশ আছে, র্যাব আছে, বিভিন্ন ধরনের ফোর্সেস আছে। এমনকি আমাদের এই যে পরিবর্তনের নায়কেরা সব জায়গায়, ছাত্র যুবক তরুণরা, অনেকে মব বলছে, অনেকে প্রেশার গ্রুপ বলছে, তারা আছে। তারাও তো বাধা দিতে পারতো, ভাই এই যে এলাকার ট্যুরিস্ট কিংবা ইকোসিস্টেমের জন্য এটা গুরুত্বপূর্ণ। এইভাবে তো আপনারা একেবারে সবকিছু দোয়া করে ফেলাইতে পারেন না। যখন কাম শেষ তখন সবাই আওয়াজ তুলছে। তো সেই জায়গা থেকে বলবো যে দুর্বল সরকার না সবল সরকার, এই একটা ঘটনা তো দেখা যায়। ফ্যাসিবাদের 16 বছরের কার্যত ক্রমাগত অত্যাচার, নির্যাতন, নিপীড়নে মানুষকে আসলে ঐক্যবদ্ধ করেছিল। এইটা জুলাই বিপ্লব বলবো না, গণ অভ্যুত্থান। আমি পরিষ্কারভাবে আমার স্ট্যান্ড ছিল, এইটা বিপ্লব না, এটা একটা গণ অভ্যুত্থান। একটা ফেসিবাদী কর্তৃত্ববাদী সরকারের ক্রমাগত অত্যাচার, নির্যাতন, নিপীড়ন এবং পুরো রাষ্ট্রযন্ত্রকে জনগণের বিরুদ্ধে লেলিয়ে দেওয়ার ফলে জনগণ সেই সরকারের পতনের জন্য রাজপথে নেমে এসেছে। এইটা একটা গণ অভ্যুত্থান। সেই গণ অভ্যুত্থানের পরে পৃথিবীর বিভিন্ন দেশে যে ধরনের একটা পরিবর্তন হয় রাষ্ট্র কাঠামোতে, অর্থনৈতিক সামাজিক ব্যবস্থায়, আমরা এখানে 1 বছরে খুব বেশি পরিবর্তন দেখতে পাইনি। তাহলে কি তাই বলে আমরা হতাশ হয়ে যাব? তাহলে আমাদের এটা মনে হয় যে হতাশ হলে চলবে না। যেটা রাইসুল ইসলাম নয়ন ভাই বলছে, ম্যান ইজ নট মেড ফর ডিফিট, যেটা আপনার ওই দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সিড, আর্নেস্ট হেমিং এর বিখ্যাত লাইনের মতো, যে এ ম্যান ক্যান বি ডিস্ট্রয়েড বাট নট ডিফিটেড। মানুষ পরাজিত হয় না, আমরা পরাজিত হব না। আমাদের যে স্বপ্ন আকাঙ্ক্ষা, আমরা যাদের কাছে প্রত্যাশা করেছিলাম তারা হয়তো ফেল করেছে, কিন্তু আমরা তো ফেল করি নাই, আমরা তো দায়িত্ব নেই নাই। আমাদের তো এখনো সুযোগ আছে, বয়স আছে, আমরা চেষ্টা করে দেখব। সেই জায়গা থেকে আমি মনে করি যে আগামীর বাংলাদেশ, একজনের মানে হয়তো মানে এমনিতে পোস্ট দিয়েছিল ফেসবুকে, যে এখন নেতা তার কম্পিউটার বা পিসি অন করে দেওয়া লাগে আরেকজনের, ফেসবুকে লগ ইন করলে 4 বার পাসওয়ার্ড দিয়ে করে ভুল। কথার কথা, একটা সোশ্যাল সাইটে ঢুকতে হলে এই সমস্ত অ্যানালগ লিডার দিয়ে ডিজিটাল বাংলাদেশ বা আগামীর বাংলাদেশ চলবে না। এখন আগামীর বাংলাদেশকে নেতৃত্ব অবশ্যই স্মার্ট এবং তরুণদেরকে, অবশ্যই তরুণদেরকে, যেই তরুণরা পরিবর্তন করেছে। 16 বছরে রাজনৈতিকভাবে চেষ্টা হয়েছে, রাজনৈতিক দলগুলোর প্রতি জনগণের আস্থা ছিল না, কনফিডেন্স ছিল না, কারণ তারা মনে করছে যেইলেও সেই কদু, যে আসবে একই কাজ করবে। তো এই পরিস্থিতিতে আমরা আমাদের অনেক অপ্রাপ্তি কিংবা না পাওয়ার মধ্যে থেকেও আমরা এটুকু বলতে চাই যে আমরা যে বাংলাদেশটা বিনির্মাণ করতে চাই, যেখানে রাজনীতিবিদরা এবং আমাদের রাষ্ট্র জনগণের প্রতি দায়বদ্ধ থাকবে, সংবিধান নাগরিকদের অধিকারের একটা রক্ষা কবচ হবে। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।